গুড মর্নিং। ওয়েলকাম টু দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমার পড়ানোর টপিক জীবাশ্ম জ্বালানি এবং তাপন মূল্য। এটা তোমাদের মাধ্যমিক সিলেবাসে একদম প্রথম চ্যাপ্টারেই রয়েছে। এই জায়গাগুলোতে বোঝার মতো তেমন কিছু নেই, তবুও সিলেবাসে যেহেতু আছে, তো কিভাবে তোমরা পড়বে সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করব। এখান থেকে যেহেতু ইনফরমেটিভ কোশ্চেনই থাকে, তাই এখান থেকে তোমার নিজেকেই পড়ে মুখস্থ করে নিতে হবে। মানে এগুলো যে অ্যাপ্লিকেশনমূলক যে বা ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন এখান থেকে আসবে যেটা খুব ক্রিটিক্যাল ব্যাপার থাকবে, এইরকম কিছু নেই। সোজা সাপটা কিছু কোশ্চেন থাকে, সেগুলো একটু আজকে আলোচনা করব। তো আমরা আলোচনা করব জীবাশ্ম জ্বালানি কী এবং জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য। তো প্রথমে আসি যে এই জীবাশ্ম জ্বালানি এই ব্যাপারটা কি জিনিস। জীবাশ্ম জ্বালানি এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, জ্বালানি কাকে বলে। তো কি বলবে তোমরা? দেখো, জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমাদের পৃথিবীতে কয়েক লক্ষ বছর আগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে যে বিস্তীর্ণ যে বনভূমি বা সামুদ্রিক প্রাণী, তারা মাটির নিচে চাপা পড়ে যায়। যারা সামুদ্রিক প্রাণী তারা সমুদ্রের পাললিক শিলা পলি স্তরের নিচে চাপা পড়ে যায়। এবার ওপরের বিশাল চাপ আর নিচের ভূগর্ভস্থ তাপ, এই দুয়ের প্রভাবে সামুদ্রিক যারা জীব ছিল তারা খনিজ তেলে রূপান্তর হয়, এবং যারা উদ্ভিদ ছিল, মানে বনভূমি, যে সমস্ত বনভূমি ছিল, সেগুলো মাটির নিচে চাপা পড়ে তারা কয়লায় পরিণত হয়। যেহেতু এগুলো জীবদেহর অংশ বিশেষ, তাই এই জ্বালানিগুলোকে আমরা বলছি জীবাশ্ম জ্বালানি। আমাদের বর্তমান আমরা যে জ্বালানির চাহিদা পূরণ করি, সেটা আমরা তাপবিদ্যুৎ হতে পারে, আমরা বিভিন্ন যানবাহন চালানোর জন্য যে জ্বালানি ব্যবহার করি, আমরা রান্নার কাজে যে জ্বালানি ব্যবহার করি, এগুলো সবই কিন্তু জীবাশ্ম জ্বালানি। তো আজকে আমাদের এই জীবাশ্ম জ্বালানি পড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, দেখো, যেহেতু এটা প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির ভাণ্ডারে একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু আছে, আর আমরা যেভাবে প্রাকৃতিক এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, একটা সময় পরে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে। তাহলে তখন আমরা কি করব? তার বিকল্প আমাদেরকে ভাবতে হবে। এই জন্যই পাঠ্যসূচিতে এই জীবাশ্ম জ্বালানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো চলো, এখান থেকে কি প্রশ্ন আসবে, তাহলে জীবাশ্ম জ্বালানি কি। এবার আসছি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়। তাপন মূল্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ হচ্ছে সমস্ত জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য কিন্তু এক নয়। মানে তুমি পেট্রোল পুড়িয়ে যে তাপ পাবে, কেরোসিন পুড়িয়ে সেই তাপ পাবে না, বা কয়লা পুড়িয়ে সেই তাপ পাবে না, আবার এলপিজি পুড়িয়ে অন্য পরিমাণ তাপ পাবে। তো অর্থাৎ প্রত্যেকটা জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বলে একটা বিশেষ পয়েন্ট আছে। কাকে বলে? এটা তোমরা বলবে যে প্রতি একক পরিমাণে, সেটা যদি কেজিতে হয় তাহলে বলবে যে প্রতি 1 কেজি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি মুক্ত হয় তাকে বলা হয় ওই জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য। কি বললাম? যদি এটা আমরা মানে কেজিতে মাপি, তাহলে বলবে প্রতি 1 কেজি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি মুক্ত হয় তাকেই বলা হয় তার তাপন মূল্য। বা আমরা কেজি বা লিটার এগুলো না বলে এইভাবে আমরা বলতে পারি যে প্রতি একক পরিমাণ জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ দহনে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় তাপন মূল্য। এই তাপন মূল্যের একক কি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাপন মূল্যের একক হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি। কিলো ক্যালোরি পার কেজি। তোমরা এই প্রসঙ্গে এটা মনে রাখবে, 1 কিলো ক্যালোরি মানে কিন্তু 1000
ক্যালোরি। ঠিক আছে, তার মানে এর এককটা আমরা মাপবো কিসে, কিলো ক্যালোরি পার কেজি অথবা কিলো জুল পার কেজি। ওকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এইটা ব্যবহার করা হয়, মনে রাখবে কিলো জুল পার কেজি, এটাই কিন্তু তাপন মূল্যের এককে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, বা সিজিএসে যদি বলো তাহলে এবারে ক্যালোরি পার গ্রাম, এটাকেও কিন্তু তাপন মূল্যের একক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা বিভিন্ন জীবাশ্ম জ্বালানি দেখব এবং তাদের তাপন মূল্য অনুসারে তাদেরকে সাজাবো। দেখো, বিভিন্ন জীবাশ্ম জ্বালানি এবং তাদের তাপন মূল্য কত। যেমন পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, এই এলপিজি বলতে আমরা যার ফুল ফর্ম বলতে বুঝি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর তাপন মূল্য হচ্ছে 50,000 কিলো জুল পার কেজি। এরপর হচ্ছে পেট্রোল, পেট্রোলের তাপন মূল্য কত, 48,000 কিলো জুল পার কেজি। এরপর আছে কেরোসিন, কেরোসিনের কত, কেরোসিন আছে 46,200 কিলো জুল পার কেজি। ডিজেল, ডিজেলের কত, ডিজেলের হচ্ছে 44,800 কিলো জুল পার কেজি। তাহলে দেখো, তাপন মূল্যের দিক থেকে প্রাকৃতিক এই পেট্রোলিয়াম গ্যাস, এটার কিন্তু তাপন মূল্য সব থেকে বেশি, তারপরে হচ্ছে পেট্রোল, তারপরে কেরোসিন, তারপরে ডিজেল। এই যে জীবাশ্ম জ্বালানিগুলো আছে এদেরকে কিন্তু প্রত্যেককেই কিভাবে আলাদা করা হয়, যে ক্রুড অয়েল যেটা পেট্রোলিয়াম খনি থেকে নিষ্কাশন করা হয়, সেটা কিন্তু একদমই কি বলবো, এই তরল মানে থকথকে একটা পদার্থ, সেখান থেকে পাতন, আংশিক পাতন প্রক্রিয়ায় এই সমস্ত উপাদানগুলোকে আলাদা করা হয় এবং সর্বশেষ যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তোমার ওই পিস বা এই জাতীয় জিনিস যেগুলো পড়ে থাকে, আমরা রাস্তা সারাইয়ের কাজ করি। তো এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তাপন মূল্য অনুসারে দেখে সাজাও, তাহলে কিন্তু তোমরা মনে রাখবে এই পরপর সিরিজটা মনে রাখবে। প্রথমে পেট্রোলিয়াম, যার তাপন মূল্য সব থেকে বেশি, তারপর পেট্রোল, তারপর কেরোসিন, তারপর ডিজেল, এইভাবে তোমরা মনে রাখবে। এরপরে আমরা আরও একটি জীবাশ্ম জ্বালানির নাম পড়ব, যার নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা বলছি সিএনজি। ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা এই আমাদের যে পেট্রোলিয়াম খনি, এই পেট্রোলিয়াম খনিতেই কিছু কিছু খনিতে এর উপরে মানে পেট্রোলিয়ামের যে স্তর তার উপরেই একটা স্তরে এই সিএনজি বা প্রাকৃতিক গ্যাস জমা থাকে। এবার এটাকে এই ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস জমা থাকে, এটাকে কিন্তু উচ্চ চাপে মানে প্রায় 200 বার, এটা চাপের একটা একক বার, প্রায় 200 বার বায়ুমণ্ডলীয় চাপে এটাকে তরলে পরিণত করা হয়, তাই এর নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর তাপন মূল্য অনেকটাই বেশি, প্রায় তোমার 33,800 কিলো জুল থেকে প্রায় 50,000 কিলো জুল পর্যন্ত হতে পারে। প্রাকৃতিক গ্যাস এটা রান্নার কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন যানবাহন চালানোর কাজে কিন্তু প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এরপরে আমরা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আরও একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তোমাদের পরীক্ষায় আসে, আমরা পড়ব, সেটি হচ্ছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজন হয় কেন। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন, জীবাশ্ম জ্বালানিকে কেন সংরক্ষণ করতে হবে। তো এইগুলো আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করি। দেখো, প্রথমেই বলি যে জীবাশ্ম জ্বালানি আমাদের প্রকৃতির মধ্যে সীমিত পরিমাণ কিন্তু আছে,
এটা যথেচ্ছ ব্যবহার করার ফলে একটা সময় এটা শেষ হয়ে যাবে। তাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা ব্যবহার করতে পারে তার জন্য আমাদের কিন্তু এটা সংরক্ষণের মাধ্যমে ব্যবহার করতে হবে, মানে ইচ্ছামতো ব্যবহার করলে হবে না। দ্বিতীয় হচ্ছে, জীবাশ্ম জ্বালানির দহনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে বের হয়। আর তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা কিন্তু আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য সব থেকে বেশি রেসপন্সিবল বা সব থেকে বেশি দায়ী। তাহলে বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ব্যবহার কমিয়ে বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য গ্রিন হাউস এই জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ করা প্রয়োজন, মানে এটার কম ব্যবহার করা প্রয়োজন। বুঝতে পারলে? এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও পয়েন্ট তোমরা দিতেই পারো, যেটা অন্যতম পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে এই জীবাশ্ম জ্বালানি কিন্তু একদিন দুদিনে তৈরি হয় না। এটা আমি প্রথমেই বলেছি যে জীবাশ্ম জ্বালানি তৈরি হতে প্রায় কয়েক লক্ষ বছর লাগে। তার মানে আজকে ধরো 50 বছরের মধ্যে সমস্ত জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে গেল। এবার তুমি ভাবো, আমরা ট্রেনে করে কলকাতায় যাচ্ছি, বা আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছি, আমরা এরোপ্লেনে করে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এখন 50 বছরের মধ্যে যদি সমস্ত জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যায়, তাহলে 50 বছর পর মানুষ কি পায়ে হেঁটে যাতায়াত করবে? নিশ্চয়ই নয়। তার জন্য আমাদের কিন্তু এটাকে সংরক্ষণ করা খুব প্রয়োজন। আর তার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিকল্প শক্তির উৎস আমাদেরকে ভাবতে হবে। এবং অলরেডি বিজ্ঞানীরা কিন্তু সেই রাস্তাতেই হাঁটা শুরু করেছেন। তোমরা জানো যে বিকল্প শক্তি হিসাবে সৌরশক্তি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে। তো আজকের ক্লাস আমি জীবাশ্ম জ্বালানি নিয়ে এবং তার তাপন মূল্য নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি টপিকটা বুঝতে পেরেছো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনটি ক্লিক করে রাখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আমার পরবর্তী ক্লাসের যে আলোচনাটা করব সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কী। ওকে, দেখা হবে পরের ক্লাসে। তোমরা ভিডিওতে একটি লাইক করো, তোমাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ যোগাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।